দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-র জন্য যে প্র্যাকটিস ক্লাস শুরু করেছিলাম, যেখানে পারুলের বই থেকে যে মডেল কোশ্চেন সেটগুলো ছিল, তো সেগুলোর 6 নম্বর সেটটা আলোচনা হয়েছিল। তো আজ আমরা 7 নম্বর সেটটা আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব যে আগের যে সেটটি ছিল সেই সেটে একটি প্রশ্ন ভুল করানো হয়েছে। এটা একবার দেখে নেব। এই 32 নম্বর, এটা একটু উত্তরটা ভুল হয়ে গেছে। তো সেখানে কি আছে, এই যে এই 32 নম্বর প্রশ্নটি, নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি আর অন্যটি কারণ, বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এবার এখানে আমি এক কাজ করি, একবার এখানে এর উত্তরগুলো একটু মুছে দিই। তাহলে এবার এখানে কি রয়েছে, যে পাখিদের ক্ষেত্রে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক। হ্যাঁ, এটা একদম ঠিক, কারণ পাখিদের লিঙ্গ নির্ধারণ হয় জেড 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 ডব্লু টাইপ, আর এই জেড ডব্লুটা হচ্ছে স্ত্রী পাখি। বেশ, আর কি বলছে, পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়। হ্যাঁ, পুরুষ পাখি এখানে এই যে জেড জেড, তাহলে এটা হচ্ছে হোমোগ্যামেটিক হয়। তাহলে এটা অবশ্যই একদম ঠিক, তাহলে বিবৃতিটা এখানে সঠিক। এবার কারণ কি বলছে, স্ত্রী পাখিদের ডিম্বাণুতে 50% জেড ক্রোমোজোম এবং 50% ডব্লিউ ক্রোমোজোম থাকে। এটা তো একদম ঠিক, দেখা যাচ্ছে যে 50% জেড আর 50% ডব্লিউ, ঠিক আছে। আর পুরুষ পাখিদের বলছে 100% ডব্লিউ ক্রোমোজোম থাকে, কিন্তু না, 100% কি থাকবে, জেড ক্রোমোজোম থাকবে। এটা ডব্লিউ না, এখানে জেড থাকলে হতো। তাহলে এখানে উত্তর কি হবে, যে বিবৃতিটা সঠিক কিন্তু কারণটা ভুল। তার মানে এ সঠিক আর ভুল। তাহলে এখন এখানে উত্তর কি হবে, সি, এ সঠিক কিন্তু আর ভুল। এখানে কিন্তু আমি ভুল করে অপশন এটা করেছিলাম, কিন্তু এখানে সঠিক উত্তর হবে এ সঠিক কিন্তু আর ভুল। ঠিক আছে, এবার আমরা আজকের যে 7 নম্বর সেটটা সেটা আলোচনা করব। তাহলে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, পরাগথলির প্রাচীরের অন্তঃস্থ স্তরটি হলো ড্যাশ, আর এই স্তরে ক্ষরণকারী কোষ থেকে ড্যাশ খরিত হয় যা পরাগযোগের সময় বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এখানে যদি আমরা দেখি পরাগথলি বা যেটাকে বলছি অ্যান্থার, এই অ্যান্থারের মধ্যে প্রাচীরের অন্তঃস্থ স্তর একদম শেষে যেটাকে আমরা দেখতে পাবো, সেটা কি, সেটা হচ্ছে ট্যাপেটাম। তাহলে একদম শেষ স্তরটা আমরা পরপর যদি দেখি, তাহলে কি পাবো, যে একদম বাইরে এপিডার্মিস, এপিডার্মিস, আর এপিডার্মিসের পর কি পাবো, এন্ডোথেসিয়াম, তারপর কি পাবো, মিডিল লেয়ার, আর তারপর যেটা পাবো তারপর হচ্ছে ট্যাপেটাম। তাহলে সেরকম দেখলে একদম সব থেকে শেষে কি হবে, ট্যাপেটাম। তাহলে অন্তঃস্থ স্তরটি হবে ট্যাপেটাম। তাহলে দেখতে পাচ্ছি প্রথমে এন্ডোথেসিয়াম আছে, তাহলে অপশনটা তো ভুল। তাহলে এখানে ট্যাপেটাম আছে, এটাতে ট্যাপেটাম আছে, এটাতে স্পোরোডাম আছে, তাহলে এটা তো ভুল। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার এই স্তরের ক্ষরণকারী কোষ থেকে ড্যাশ খরিত হয় যা পরাগযোগের সময় বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এখানে কি হবে, পোলেন কিট। তাহলে উত্তর কি হবে, পোলেন কিট। তাহলে পোলেন কিট কোথায় থাকবে, যে একদম পরাগরেণুর বাইরের স্তরে থাকবে, এবং যেটি কিন্তু যে পতঙ্গ বা পাখি তাদের কিন্তু ডানা বা পতঙ্গদের ক্ষেত্রে পায়ে, তো সেটা লেগে যেতে পারবে, এবং যার ফলে পরাগযোগটা কিন্তু সম্পন্ন হবে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপশন বি, ট্যাপেটাম এবং পোলেন কিট। পরের প্রশ্ন, ভ্রূণের পরিস্ফুরণের সময় 16টি কোষ বিশিষ্ট যে গঠন তৈরি হয় সেটির নাম কি? তাহলে 16টি কোষ বিশিষ্ট যে গঠনটা তৈরি হচ্ছে, তাহলে সেটাকে কি বলবো, যে আমরা যে জানি 4 কোষীয় যেটা হয় সেটাকে আমরা কি বলি, প্রোএমব্রায়ো। এখানে 16 কোষীয় যেটা, তো সেটা গ্লোবোস প্রোএমব্রায়ো। আর দ্বিবীজপত্রী ভ্রূণের ক্ষেত্রে এই দশাটি থেকে যে হৃৎপিণ্ডকার গঠন তৈরি হয় তার নাম কি? তাহলে এখানে অপশন অনুযায়ী সেটা হবে কি, টর্পেডো দশা। তাহলে উত্তর কি হবে, গ্লোবোস প্রোএমব্রায়ো আর টর্পেডো দশা।
তাহলে একটা 16 কোষীয় যে গঠন তৈরি হয় সেটির নাম কি? এই দশাটি থেকে যে তারপরে হৃৎপিণ্ডকার গঠন যেটা তৈরি হবে তাকে কি বলবো? তাকে বলবো টর্বিডোইড, বা যেটাকে হার্ট শেপেডও বলে, হার্ট শেপেড এমব্রায়ো। তাহলে 16 কোষীয়টাকে গ্লোবোস, আর তারপর যেটা হার্ট শেপড হচ্ছে কারণ হচ্ছে কি তার দুই প্রান্তটা বিভাজনটা বেশি হচ্ছে আর কেন্দ্রের দিকে বিভাজনটা কম হচ্ছে। বেশ, তাহলে এখানে উত্তর কি হবে? অপশন বি। নিচের কোন জোটটি সঠিক? স্কুটেলাম বলছে ছোলা বীজ। এবার এখানে এই স্কুটেলামকে যদি দেখি, এই স্কুটেলাম হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে বলে স্কুটেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে কি ছোলা বীজ, তাহলে ছোলা বীজ তো অবশ্যই দ্বিবীজপত্রী, তাহলে এটা উত্তর কিন্তু হচ্ছে না, তাহলে এটা ভুল। র্যাফি বলছে ভুট্টা বীজে, তাহলে এখানে ফাইলামটা স্পষ্ট থেকে যায় কার ক্ষেত্রে? যেমন ছোলার ক্ষেত্রে, ছোলার ক্ষেত্রে আমরা র্যাফি দেখতে পাবো। তারপরে তাহলে এটাও ভুল। তাহলে এবার বলছে ক্যারাঙ্কাল হচ্ছে রেডি বীজ। হ্যাঁ, রেডি বীজে ক্যারাঙ্কাল দেখা যায়। তাহলে রেডি বীজের ক্ষেত্রে দেখা যাবে যে এর যে সংকীর্ণ যে প্রান্তটা, তাহলে সেই প্রান্তে দেখা যাবে স্পঞ্জি টাইপের কিছু উপবৃদ্ধি, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো ক্যারাঙ্কাল। আর শুধুমাত্র টেস্টা মটর বীজ না, এটা তো নয়, তাহলে কি হবে? উত্তর হবে অপশন সি, ক্যারাঙ্কাল রেডি বীজ, এটা হচ্ছে সঠিক। এবার কি বলছে? ডিম্বাশয় থেকে ড্যাশ দশায় থাকা ডিম্বাণু নিঃসৃত হয়ে, আচ্ছা, ডিম্বাশয় থেকে ড্যাশ দশায় ডিম্বাণু নিঃসৃত হয়ে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং ডিম্বাশয়ের ড্যাশ অংশটি অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে এবার ডিম্বাশয় থেকে ড্যাশ দশায় ডিম্বাণু নিঃসৃত হয়, তাহলে ডিম্বাণু নিঃসৃত যখন হবে, আচ্ছা, কোন দশায় থাকা ডিম্বাণুটা নিঃসৃত হচ্ছে? হ্যাঁ, ডিম্বাশয় থেকে এগুলো সেকেন্ডারি ওসাইট আছে সেটা নিঃসৃত হবে। তাহলে কে কে নিঃসৃত হবে? তাকে ওভিউলেশন বলবো। তাহলে ওভিউলেশনটা কি? এখানে যদি লিখি ওভিউলেশন, তাহলে সেখানে কি হবে? গ্রাফিয়ান ফলিকাল বা যেটাকে কি বলবো পরিণত ডিম্বতলী, সেখান থেকে কে বেরিয়ে যাবে? সেখান থেকে বেরিয়ে যাবে সেকেন্ডারি ওসাইট। তাহলে সেখান থেকে সেকেন্ডারি ওসাইট বেরিয়ে যাবে। তাহলে সেকেন্ডারি ওসাইট কোথা থেকে বেরিয়ে যাবে? গ্রাফিয়ান ফলিকাল থেকে। সেটাকে কি বলবো? ওভিউলেশন। কখন? যখন এলএইচ সার্জ হবে, অর্থাৎ এলএইচ এর পরিমাণ প্রচুর বেড়ে যাবে, তখন এটা ঘটবে। তাহলে কে বেরিয়ে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে সেকেন্ডারি উসাইট। তাহলে ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উসাইট দশায় থাকা ডিম্বাণু নিঃসৃত হয়ে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং ডিম্বাশয়ের যে অংশটা, এই যে আসলে ডিম্বথলির অংশটা, তাহলে এই যে গ্রাফিয়ান ফলিকাল বেরিয়ে গেল, গ্রাফিয়ান ফলিকাল থেকে সেকেন্ডারি উসাইট বেরিয়ে গেল, আর বাকি যে থলিটা পড়ে থাকলো তাকে কি বলবো? কর্পাস লিউটিয়াম। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে এই যে সেকেন্ডারি উসাইট আর কর্পাস লিউটিয়াম। আর কর্পাস লিউটিয়াম কোন হরমোন ক্ষরণ করবে? কর্পাস লিউটিয়াম ক্ষরণ করবে কিন্তু প্রোজেস্টেরন। এরপর কি বলছে? প্রতিটি ডিম্বাশয় জার্মিনাল এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, ডিম্বাশয়ের বাইরে যে লেয়ারটা সেটাকে জার্মিনাল এপিথেলিয়াম বলে। বেশ, আচ্ছা, এটা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, জার্মিনাল এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে। আর ডিম্বাশয় খরিত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উভয় হরমোন এন্ডোমেট্রিয়ামের পুনরাবৃত্তিমূলক পরিবর্তন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি করবে? যে এন্ডোমেট্রিয়াম হয়েছে, এন্ডোমেট্রিয়াম যেটা আছে, তো সেটাকে পুরু করবে এবং কি হবে? যে রজতচক্রের শেষে কিন্তু সেগুলো জরায়ু থেকে কি হবে? অপসারিত হবে। তো এটাও ঠিক। তারপর কি বলছে? মাল্টিপল প্রেগনেন্সি এর কারণ হলো জন্মের সময় থেকেই ডিম্বাশয়ে অসংখ্য অপরিণত ডিম্বথলি কিন্তু বর্তমান। আচ্ছা, এইটা কিন্তু তাহলে কি বলছে? মাল্টিপল প্রেগনেন্সির কারণ, হ্যাঁ, অসংখ্য অপরিণত ডিম্বথলি বর্তমান। হ্যাঁ, তাহলে এটাও মাল্টিপল প্রেগনেন্সির কারণ, যে জন্মের সময় থেকেই তাহলে কি আছে? ডিম্বাশয়ে আগে থেকে অপরিণত ডিম্বথলি সেখানে বর্তমান আছে, তার জন্যই কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। আর 30 বছর বয়সের পর থেকে ডিম্বাশয়ের আকার ক্রমশ হ্রাস পায়। তাহলে ডিম্বাশয়ের আকার ক্রমশ বলছে 30 বছর পর থেকে হ্রাস পায়, তাহলে এইটা কিন্তু সঠিক নয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ডি।
তারপরের প্রশ্ন, রজত চক্রের বিভিন্ন দশায় সময়কাল সম্পর্কিত সঠিক জোর কোনটি? তাহলে এখানে কি বলছে, ফলিকিউলার দশা হচ্ছে 1 থেকে 5তম দিন। না, ফলিকিউলার দশা 1 থেকে 5তম দিন নয়, ফলিকিউলার দশা হচ্ছে কি প্রথম 14 দিন। মেনস্ট্রুয়াল ফেজ বলছে 21 থেকে 28তম দিন। না, 21 থেকে 28তম দিন না, এটা মোটামুটি 5 থেকে 7 দিন হয় লাস্ট। বেশ, তারপরে কি বলছে, প্রি মেনস্ট্রুয়াল দশা 6 থেকে 14তম দিন। না, এটাও কেউ বলবো না। তাহলে এবার কি, ওভিউলেটরি দশা 14 থেকে 15তম দিন। হ্যাঁ, 14 থেকে 15তম দিন। এই যে 14তম দিনে ওই উসাইডটা বেরিয়ে চলে যাচ্ছে সেকেন্ডারি, তাকে কি বলে, ওভিউলেটরি দশা। এবার কি বলছি, গর্ভবতী মহিলার গর্ভ সঞ্চারের কত সপ্তাহ পর ভ্রূণের চারপাশে অবস্থিত ড্যাশ তরল পরীক্ষার মাধ্যমে, তাহলে কোন তরল, এটা অবশ্যই অ্যামনিওটিক। অ্যামনিওটিক। আর এই তরলটা মোটামুটি 15 থেকে 16 সপ্তাহ পর থেকে এটা নেওয়া হয়, দিয়ে গর্ভস্থ ভ্রূণের কি দেখা যাবে, যেসব ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা আছে সেগুলো কিন্তু, ক্রোমোজোমীয় যেসব অস্বাভাবিকতাগুলো আছে সেই অস্বাভাবিকতা সম্পর্কে জানা যাবে। তাহলে এখানে কি হবে, অপশন ডি, 15 থেকে 16 সপ্তাহ অ্যামনিওটিক তরল নেওয়া হবে আর ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা, ক্রোমোজোম গঠিত যেসব রোগগুলো আছে তো সেগুলো সম্পর্কে কিন্তু জানা যাবে। বেশ, ফসল বৃদ্ধির জন্য শঙ্কর জাতীয় উদ্ভিদের চাষ করা হয়ে থাকে এবং অ্যাপোমিক্সিস এবং শঙ্কর জাতীয় উদ্ভিদের একটি কার্যকর পদ্ধতি, অবশ্যই এটা ঠিক। তাহলে অ্যাপোমিক্সিস মানে, অ্যাপো মানে উইদাউট, উইদাউট, তাহলে অ্যাপো এই শব্দের অর্থ হচ্ছে উইদাউট, আর মিক্সিস মানে এখানে হচ্ছে কি নিষেক, মিলন, তাহলে নিষেক। তাহলে নিষেক ছাড়া যদি বলি জীব উৎপাদন, তাহলে অবশ্যই সেটা, যেটা শঙ্কর জাতীয় উদ্ভিদ সৃষ্টি একটা কার্যকরী পদ্ধতি অবশ্যই। বেশ, এবার বিবৃতি 2 বলছে, নিষেক ব্যতিরেকে অ্যাপোমিক্সিস পদ্ধতিতে রেণুধর কোষ থেকে ভ্রূণসহ বীজ উৎপাদন করা হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই। তাহলে অ্যাপোমিক্সিস পদ্ধতিতে কি হবে, যে রেণুধর কোষ থেকে সরাসরি কিন্তু ভ্রূণসহ বীজ উৎপাদন করা যায়। তাহলে দুটো বিবৃতি কিন্তু এখানে সঠিক, তাহলে দুটি বিবৃতি সঠিক। তারপর, প্রাইমারি উসাইড জন্মের সময় মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশা লেপ্টোটিন দশায় স্থগিত থাকে। তাহলে এখানে লেপ্টোটিন দশায় কিন্তু না, তাহলে কোন দশায় স্থগিত থাকে, জাইগোটিন। আচ্ছা, জাইগোটিন বলছি, কোন দশায় থাকবে, ডিপ্লোটিন। ওই জন্য এগুলোকে কি বলে, ডিকটিয়েট উসাইড। কোন দশায়, ডিপ্লোটিন, ডিপ্লোটিন। কিন্তু এখানে কি বলা আছে, এখানে বলা আছে লেপ্টোটিন, তাহলে এটা ভুল। আর প্রতি রজত চক্রে একটি মাত্র উসাইড মিওসিস 1 সম্পূর্ণ করে এবং সেকেন্ডারি উসাইডে পরিণত হয় এবং ওভুলেশনের সময় নির্গত হয়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে, যে বিবৃতি 1টা কিন্তু ভুল, কিন্তু বিবৃতি 2 সঠিক। এই যে অপশন ডি, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। পরের প্রশ্ন, মৌখিক গর্ভনিরোধক বড়ি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মানে ওসিপিস, বেশ, এটা নিয়মিত সেবন করলে তা ডিম্বাণু উৎপাদনে বাধা দেয়। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে, সাধারণত কি প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন থাকে। বেশ, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন যা গর্ভনিরোধন প্রক্রিয়াকে নিবৃত করে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। তারপর কি বলছে, মৌখিক গর্ভনিরোধক বড়ি সকল বয়সের মহিলাদের সমানভাবে কার্যকরী এবং এর ব্যাপারে কোনো ডাক্তারি পরামর্শের প্রয়োজন হয় না। অবশ্যই ডাক্তারি পরামর্শের প্রয়োজন হয়, তাহলে এটাও কিন্তু ভুল, ঠিক নয়। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। এবার নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি অন্যটি কারণ। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদে পার্শ্বমুখী ডিম্বকে, তাহলে পার্শ্বমুখী ডিম্বক, ডিম্বক বৃন্তটির সঙ্গে ডিম্বক সমান্তরালে অবস্থান করে না। তাহলে আমরা যদি দেখি যে এটা একটা কি বলবো, যে এটা এটা হচ্ছে ওই ডিম্বক বৃন্তটা, আর এখানে এরকম করে থাকবে ডিম্বক। তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে এই যে ডিম্বকটা আছে আর এই যে ডিম্বক বিন্দুটা আছে পরস্পর কিভাবে আছে, এইভাবে আছে, 90 ডিগ্রি লম্বভাবে আছে, তাহলে এটা ভুল। আর এক্ষেত্রে ডিম্বক রন্ধ্র এইদিকে থাকবে, এদিকে ডিম্বক রন্ধ্র থাকবে। আর কি বলছে, ডিম্বক মূল এখানে থাকবে, তাহলে এদিকে ডিম্বক মূল রয়েছে। আর কি বলছে, ডিম্বক বৃন্তের সঙ্গে এই যে ডিম্বক বৃন্ত, তাহলে এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে বলছে, 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটা অবশ্যই সঠিক। তাহলে এখানে উত্তর কি হবে, যে বিবৃতি 2 কিন্তু আচ্ছা, তাহলে কি হবে, বিবৃতি না, রিজন, এখানে রিজনটা সঠিক কিন্তু বিবৃতিটা ভুল। তাহলে কি হবে, এ আর উভয় ভুল।
আচ্ছা, এখানে তো গোলমাল আছে প্রশ্নটা একটু। তাহলে এখানে কি হবে, যে প্রথমটা কিন্তু এখানে আর হচ্ছে সঠিক, আর সঠিক। এখানে এই যে সমান্তরালে আছে, সমান্তরাল না থেকে যদি লম্বভাবে থাকতো তাহলে কিন্তু দুটোই সঠিক হয়ে যেত। তাহলে আর সঠিক, আর সঠিক বলছি, আর হচ্ছে ভুল, নারী তো সঠিক। তাহলে আর সঠিক, প্রথমে তো বিবৃতি আছে, এই বিবৃতিটা ভুল। তাহলে এখানে কিন্তু অপশনটা একটু গোলমাল আছে। বেশ, তারপর বাইলেটারাল ওভিরেক্টমি মহিলাদের রজতচক্রে কোনো প্রভাব ফেলে না, এটা ভুল। এবার এই ওভিরেক্টমি বলতে যে ওভারি কেটে বাদ দেওয়া, আর বাইলেটারাল মানে দুটো ওভারি কেটে বাদ দেওয়া, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই রজতচক্রের প্রভাব হবে, রজতচক্র ঘটবেই না, তাহলে এটা ভুল। আর ওভারিয়ান হরমোন রজতচক্রকে প্রভাবিত করে না, ওভারিয়ান যে হরমোন রয়েছে তো সেটা বলছে রজতচক্রে প্রভাবিত করে না, হ্যাঁ এটাও ভুল। এবার ওভারি থেকে যে হরমোন খরিত হয় যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এরা, তাহলে সেগুলো বলছে কি যে কোনো প্রভাব ফেলে না, অবশ্যই প্রভাব ফেলে। তাহলে কি হবে, এখানে অপশন ডি, এ আর উভয়ই ভুল। বেশ, জন্ম নিয়ন্ত্রণের প্রান্তিক পদ্ধতি সাফল্যের হার হচ্ছে 99.5%, হ্যাঁ অবশ্যই ঠিক, যেমন টিউবেক্টমি, ভ্যাসেক্টমি এগুলো, আর এই পদ্ধতিগুলো শল্য চিকিৎসামূলক, এটাও ঠিক। তাহলে এক্ষেত্রে দুটোই সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। চিত্রে প্রদর্শিত WXYZ অংশগুলোকে চিহ্নিত করে বিকল্পগুলো লিখতে বলেছে, তাহলে এটা একটা রজত চক্র সম্পর্কে দেওয়া হয়েছে। তাহলে এবার এখানে এই ডব্লু যেটা রয়েছে, তাহলে এখানে কি বলা হয়েছে, প্রথম দিন, পঞ্চম দিন, 14তম দিন। এই 14তম দিনে যেটা ঘটবে সেটা কিন্তু হচ্ছে ওভিউলেশন। 14তম দিনটা ওভিউলেশন, সেটা কাকে বলছে, জেডকে। তাহলে এখানে কিন্তু দেখবো জেডে ওভিউলেশন কোথায় দিয়েছে, এখানে জেডে লিউটিয়াল হবে না, জেডে বলছে ডিম্বাণু নিঃসরণ, হ্যাঁ ওটা ওভিউলেশন হতে পারে, হতে পারে, এটা হবে না। তার মানে বোঝা যাচ্ছে এ আর ডি কিন্তু হচ্ছে না। এবার বি সি এর মধ্যে উত্তর খুঁজবো, তাহলে এবার দুটোতেই এটা বলছে। বেশ, এইবার জেড থেকে এই যখন ডব্লুতে যাবে, তাহলে এখানে যে কর্পাস লিউটিয়াম আছে সেই লিউটিয়াম কিন্তু পরিণতি পাবে, তাহলে এই ডব্লুটাকে আমরা বলতে পারি লিউটিয়াল দশা, লিউটিয়াল। তাহলে ডব্লুটা লিউটিয়াল কোথায় আছে দেখবো এই দুটোর মধ্যে, এই যে বলছে ফলিকুলার দশা, তার মানে এটা হচ্ছে না, তাহলে এটা লিউটিয়াল দশা হবে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপশন সি, ডব্লু হচ্ছে ফলিকিউলার দশা। হ্যাঁ, না না, এটা ডব্লু তো ফলিকুলার দশা বলছি না, এটা উত্তর হবে না, ওটা ওয়াই ছিল, খেয়াল করিনি আমি। বেশ, তাহলে এবার প্রথমেই আমি এখানে বুঝতে পারছি কি প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে না, শেষেরটা হচ্ছে না। বেশ, কারণ কি ডিম্ব নিঃসরণ এখানে আছে আর এখানে আছে। বেশ, এবার আমরা ডব্লুটাকে দেখছিলাম, এখানে তো ওয়াই রয়েছে, তাহলে ডব্লুটাও এই যে, তাহলে এখানেই আছে লিউটিয়াল দশা, তাহলে এটা উত্তর হবে। তাহলে এখানে উত্তর কি হবে, অপশন বি, ডব্লু লিউটিয়াল দশা, এক্স হচ্ছে রজস্রাব দশা। এই যে এক্স যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই সময়টা যে একটা সাইকেলের এটা শুরুতম দিন, এখানে শুরু হচ্ছে রজচক্র, আর অন্য একটা সাইকেলের কি হচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে, তাহলে এটা কিন্তু মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়াল ফেজ, বা এটা কি বলবো, রজস্রাবীয় দশা, ঠিক। তাহলে তারপর কি বলছে, ওয়াইটা বলছে ফলিকিউলার দশা। বেশ, তাহলে ওয়াই, হ্যাঁ এখানে ফলিকালের বৃদ্ধি পাবে, তাহলে ওয়াইটাকে কি বলবো, ফলিকিউলার দশা। আর তো জেডটা ডিম্ব নিঃসরণ করা দশা। বেশ, তারপর শুক্রাণু উৎপাদন সম্পর্কিত ক্রমটি লেখো, এটা আমরা প্রথম দিকে কোনো সেট 1 বা সেট 2 তে আলোচনা করেছিলাম আমরা। তাহলে এবার এখানে শুধুমাত্র উত্তরটা বলবো, যে প্রথমে তো অবশ্যই স্পার্মাটোগোনিয়া থাকবে, তারপরে স্পার্মাটিড, না এটা হচ্ছে না, তাহলে স্পার্মাটোগোনিয়া থাকবে, তারপরে স্পার্মাটোসাইট, তারপরে স্পার্মাটোজোয়া, না তাহলে কি হচ্ছে, স্পার্মাটোগোনিয়া, তারপরে স্পার্মাটোসাইট, তারপরে স্পার্মাটিড, তারপরে স্পার্মাটোজোয়া। তাহলে প্রথমে কি বলছে, স্পার্মাটোগোনিয়া, ঠিক, সেখান থেকে স্পার্মাটোসাইট তৈরি হবে, স্পার্মাটোসাইট স্পার্মাটিড তৈরি হবে, সেখান থেকে স্পার্মাটোজোয়া তৈরি হবে, হ্যাঁ একদম। তাহলে কি হবে, অপশন সি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ক্রোমোজোমের উপর 4টি জিনের ক্রসিং ওভারের মান, এ সি হচ্ছে 2%, বি সি 13%, বিডি 4%, আর এবি 15%, সিডি 17% এবং এডি 19%। প্রথমেই কী করবো, সব থেকে বড়োটা আগে লিখে নেব। তাহলে এ আর ডি এই দুটো দূরে আছে বুঝতেই পারছি, কারণ এটা 19%।
এবার যদি দেখি এ আর সি একদম কাছাকাছি আছে 2%, তাহলে নিশ্চয়ই ঠিক এরপরে সি থাকবে। বেশ, এবার বি সি বলছে 30%, তাহলে সি আর বি কোথাও একটা থাকবে, তাহলে বি বি এখানেও থাকতে পারে, বি এখানেও থাকতে পারে, যেখানেও থাকবে। আর এই দুটোর মধ্যে কত পার্সেন্ট বলছে, বি আর সি, এটা 30%, 13%, এটার ক্ষেত্রেও আমি বলতে পারি 13%। বেশ, আর একটা দেখি বিডি, তাহলে এই যে বি আর ডি এর মধ্যে 4%, এইভাবেও বিডি থাকতে পারতো 4%, আর এইভাবেও কিন্তু যদি বলি বিডি, হ্যাঁ এখানেও 4% হতে পারতো। বেশ, আর কি বলছে এ বি 15%, তাহলে এ বি 15%, হ্যাঁ এবার এ বি 15% আমরা যদি বলি, এই তো এখানে এ আছে আর এখানে বি আছে, তাহলে এটা 15% হতে পারে। কিন্তু আমরা দেখিয়ে নিয়েছি যে এ আর ডি, এ আর ডি তো 19%, তাহলে এটা হচ্ছে না, তাহলে এই যে শেষে বিটা হচ্ছে না, বুঝতেই পারছি। তাহলে উত্তর এটা হচ্ছে ক্রম। তাহলে এবার এই ক্রমটা দেখে নিই কোথায় আছে, এসিবিডি, এ ডি বি, হ্যাঁ তাহলে এ কী হবে, এসিবিডি, তাহলে এখানে উত্তর হবে অপশান বি। বেশ, এটা কে করেছিল, এটা স্টুয়ার্ট ভেন্ট করেছিল কিন্তু। বেশ, পেডিগ্রি চার্ট বিশ্লেষণে নিচের কোন প্রশ্ন উত্তরের সঠিক জোর বলছে, এখানে রোগাক্রান্ত, অপশন এ বলছে রোগাক্রান্ত পুরুষের পিতা, রোগাক্রান্ত পুরুষের পিতা এবং সব পুত্র রোগগ্রস্ত, হ্যাঁ পিতা হচ্ছে রোগগ্রস্ত এবং তার সমস্ত পুত্র রোগগ্রস্ত, তাহলে সেটা ওয়াই সংযোজিত, হ্যাঁ ওয়াই সংযোজিত হলে এটা অবশ্যই হবে, তাহলে এটা কিন্তু সঠিক। রোগটি বংশের সকল জনুতে প্রকাশিত হয় না, এটা প্রকট লক্ষণ, প্রকট লক্ষণ হলে সকলে প্রকাশ পাবে, এটা ভুল বলা আছে। আর রোগগ্রস্ত পুরুষের শুধুমাত্র মাতা এবং কন্যা রোগগ্রস্ত হয়, রোগগ্রস্ত পুরুষের শুধুমাত্র মাতা এবং কন্যা রোগগ্রস্ত হলে তাকে অটোজোমাল বলে, না এটাও ঠিক নয়। বেশ, তারপরে কি বলবো, ক্রিস ক্রস উত্তরাধিকার মহিলার সংখ্যা বেশি, না এটাও ঠিক নয়, এটা পুরুষের সংখ্যা বেশি। তাহলে উত্তর কি হবে, অপশন এ, রোগগ্রস্ত পুরুষের পিতা এবং সব পুত্র যদি রোগগ্রস্ত হয় তাহলে সেটা ওয়াই সংযোজিত হবে, কারণ ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র পুরুষদের থাকে। ড্যাশ ক্রোমোজোমের ড্যাশ অঞ্চলে কোমোনিমা সূত্রগুলি ক্রোমোজোমের বাইরের দিকে অসংখ্য ফাঁস তৈরি করে, যার নাম ড্যাশ, আচ্ছা ফাঁস তৈরি করে, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো পলিটিন ক্রোমোজোম। পলিটিন পতঙ্গদের লার্ভাতে দেখা যাবে, পলিটিন ক্রোমোজোম, যার কোন অঞ্চলে বলবিয়ানি রিং বা পাফ অঞ্চল, বলবিয়ানি রিং, তাহলে এই অঞ্চলে কি দেখা যাবে, অসংখ্য ফাঁস দেখা যাবে। তাহলে এতগুলো ক্রোমাটিন সূত্র তৈরি হয়েছে শুধুমাত্র কিসের জন্য, এন্ডোমাইটোসিস পদ্ধতিতে, কিসের জন্য, তাদের যে পতঙ্গের যে লার্ভা আছে তাহলে তার পুষ্টির কারণে। বেশ, এবার কি, ডিএনএ টেমপ্লেটের 5' to 3' এর ড্যাশ স্ট্যান্ডের ওপর ড্যাশ নিউক্লিওটাইড যুক্ত সংশ্লেষিত ছোট ডিএনএ খণ্ডকগুলি হলো, তাহলে ডিএনএ খণ্ডক, তার সামনে 5' to 3'। আমরা জানি 3' to 5'-এর সামনে যেটা হয়, 3' to 5'-এর সামনে যেটা হয় সেটাকে বলে লিডিং স্ট্র্যান্ড, তাহলে যেটা 5' to 3' হবে তাকে কি বলবো, ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড। বেশ, তাহলে এখানে লিডিং বলছে, এটা তো হচ্ছে না, লিডিং এটা হচ্ছে না। এবারে কি বলছে, কত নিউক্লিওটাইড, এটাই উত্তর হবে 1000 থেকে 2000, 1000 থেকে 2000 যদি বেশ থাকে তাহলে সেটাকে ওকাজাকি খণ্ডক বলবো, তাহলে উত্তর হবে কি, অপশন সি, ল্যাগিং আর 1000 থেকে 2000 স্ট্র্যান্ড। মোটামুটি আমরা মনে রাখবো 5 থেকে 15টা বেস পেয়ার যদি থাকে আরএনএ, সেটাকে বলবো আরএনএ প্রাইমার, এটাও আগে আমরা কোনো একটা প্রশ্নে আলোচনা করেছি। বেশ, জেনেটিক কোড ইউনিভার্সাল বা সর্বব্যাপী না হলে কি অসুবিধা হতো, জেনেটিক কোড কিন্তু, জেনেটিক কোড ইউনিভার্সাল হয়, যদি না হতো তাহলে কি হতো, বিভিন্ন জীবে একই অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির জন্য বিভিন্ন কোডন ব্যবহৃত হতো, হ্যাঁ ঠিক এর উল্টোটাই হয় ইউনিভার্সাল কোডে, তাহলে এটা তো ঠিক। আর বিভিন্ন জীবে একটি কোডন ব্যবহার করে নির্দিষ্ট অ্যামাইনো, এটাও তাই ব্যাহত হতো, কারণ কোডটা তো একই হতো না। অনুভূমিক জিন ট্রান্সফার বাধাগ্রস্ত হতো, হ্যাঁ জিন ট্রান্সফার বাধাগ্রস্ত হতো, আর বিবর্তনের ফল অপ্রত্যাশিত হতো, হ্যাঁ তাহলে এর জন্যই কিন্তু আমরা বিবর্তনটা জানতে পারি যে বিবর্তন এইভাবেই হয়েছে, যেহেতু জেনেটিক কোড সার্বজনীন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, অপশন বি, 1 2 3 4 সব কটা এখানে সঠিক। নিচের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে হবে এবং হোমোগণের সঠিক প্রজাতিটি শনাক্ত করতে হবে। প্রথম কি বলছে, মুখমণ্ডল অর্থোগন্যাথাস প্রকৃতির, আচ্ছা তাহলে এই যে মুখমণ্ডল অর্থোগন্যাথাস প্রকৃতির,
আচ্ছা, পরের অপশনটা দেখি, গুহাচিত্র ভাস্কর্য নির্মাণ। আচ্ছা, গুহাচিত্র নির্মাণ যখনই বলবে সেটা আমরা জানবো ক্রো-ম্যাগনন মানব, ক্রো-ম্যাগনন। বেশ। আর বর্ষা ও তীর চালাতে পটু। হ্যাঁ, তাহলে বর্ষা ও তীর চালাতে পটু, এটাও ক্রো-ম্যাগনন মানব। তাহলে এখানে অপশন বলছে এ হচ্ছে হোমোসেপিয়েন্স ফসিলিস। হ্যাঁ, এইটাই ক্রো-ম্যাগনন মানব। হোমোসেপিয়েন্স ফসিলিস বা যেটাকে কি বলা হয়, ক্রো-ম্যাগনন মানব। তাহলে এটাই সঠিক উত্তর। বেশ। মথের একটি ছোট গোষ্ঠীতে বাদামি রং ও সাদা রঙের ওপর প্রকট গোষ্ঠীর মধ্যে ফ্রিকোয়েন্সি 0.4%। এই সেম প্রশ্ন আগের দিন করেছিলাম। এটার জায়গায় ফ্রিকোয়েন্সি হবে এবং হোমোজেন দুটোই জানতে চেয়েছে, মানে একটা জানতে চেয়েছিল এখানে দুটো। তাহলে এখানে বলতে চাইছি কি, যে বি ক্যাপিটাল বি এটা হচ্ছে বাদামি, আর ক্যাপিটাল বি স্মল বি এটাও বাদামি, আর স্মল বি হলে সেটা হয়ে যাবে সাদা। আর সেই সাদাটাই বলে দিয়েছে 0.4%। তাহলে বি যদি 0.4% হয়, তাহলে শুধু বিটা কি হবে, √ওভার 0.4%, বলছি হ্যাঁ 0.4%, তাহলে √ওভার 4.4। তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম আগের দিন 0.67 বা কিছু একটা 673 কিছু একটা এসছিল। এটা যদি বর্গমূল করা হয়, আমি আজকে আর করছি না, যে এটা করে নিতেই পারো যে 0.4 বর্গমূল করব। তাহলে সেটা যেটা বর্গমূল করব সেখান থেকে যখন আমরা 1 থেকে বিয়োগ দেব ওই 0.67 কিছু, তো সেখানে 0.3 দিয়ে কিছু একটা সামথিং আসবে। তো এইবার এখান থেকে আমাদের কি বের করতে হবে, একটা হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে সেটা বের করা সহজ এই 0.3 থেকে, যেটা আমরা পেয়েছিলাম আগের দিনও ছিল। সেটা কি, সেটা হচ্ছে আমাদের উত্তর বেরোবে কি, যে 0.14। তাহলে সেখানে উত্তর কি বেরোবে, 0.14। একটা অপশানেই আছে, বুঝতেই পারছি এটা উত্তর হবে, মানে 14 তো বেরোবে না, মানে 0.135 ডট কিছু একটা আসবে। তাহলে সেটাকে আমরা 0.14 ধরে নিচ্ছি। তাহলে এটা যদি 0.14 হয়, কোনটা, ক্যাপিটাল এ, আর স্মল এ বলেই দিয়েছে ওরা 0.4, আর এটাকে বলছি কি 0.14, তাহলে কত বেরোচ্ছে 4 আর 5.54। তাহলে এটা যদি 0.54 হয়, তাহলে ওভারঅল কি হবে, যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে পি স্কোয়ারটা কত হলো 0.14, কিউ স্কোয়ারটা কত হলো 0.4, তাহলে সবটা যোগফল 1 হতে হবে। তাহলে 1 থেকে 1.00 এর থেকে বাদ দিয়ে দেবো কত, 0.54, তাহলে কী হবে 0.46। তাহলে এখানে উত্তর কী হবে, এটাই 0.46 আর 0.14। সাটন আর বোভেরি, তাহলে এটা কি করে, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, তাহলে এই যে অপশন 2। আচ্ছা বেশ, তারপরে হচ্ছে স্টুয়ার্ট ভেন্ট, তাহলে স্টুয়ার্ট ভেন্ট কী করেছিল, জেনেটিক ম্যাপ। বেশ, তাহলে স্টুয়ার্ট ভেন্ট ছিল মর্গ্যানের ছাত্র। আর হেঙ্কিং কী করেছিল, এক্স ক্রোমোজোম আবিষ্কার করেছিল, তাহলে এখানে বলা আছে এক্স বডি, তাহলে এইটা হবে, তাহলে 1। আর তারপরে গ্রিফিথ কী করেছিল, ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন, তাহলে এই হচ্ছে 3 নম্বর। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে 2 4 1 3। দুই চার এক তিন। বেশ, এবার সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন সম্পর্কিত সঠিক তথ্য নির্বাচন করো। 5' to 3' অভিমুখে রেপ্লিকেশন হয় সেমি কনজারভেটিভে। হ্যাঁ, যে কোনো ডিএনএ বা আরএনএ সংশ্লেষ সবসময় 5' to 3' অভিমুখে হবে। শুধুমাত্র 5' to 3' অভিমুখে টেমপ্লেট ডিএনএ রেপ্লিকেশন ঘটে। হ্যাঁ, এবার কি হবে, ওড়িশি আর কি, ওড়িশি অঞ্চলে রেপ্লিকেশনের সূচনা ঘটে, একদম ঠিক। আর ডিএনএ পলিমারেজ উৎসেচক রেপ্লিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সবকটাই ঠিক। তাহলে কোনটা হবে, 1 2 3 4, অপশন সি। কি হলো, সবগুলোই তো আচ্ছা আচ্ছা, 5-এর আর একটা ছিল, অপত্য ডিএনএতে একটি তন্ত্রী ডিএনএর এবং অপত্য তন্ত্রটি নতুনভাবে সংশ্লেষিত হয়। তাহলে কি বলছে, অপত্য ডিএনএ অণুতে একটি তন্ত্রী জনিত্রী ডিএনএ, সেটা তো ঠিক। আর অপত্যন্ত্রীটি নতুনভাবে সেটাও ঠিক, সবকটাই ঠিক হচ্ছে। 1 2 3 4 5টা তো নেই, একটাতেও নেই। আর অপশানগুলো দেখি, 5' to 3' অভিমুখে রেপ্লিকেশন হয়, একদম ঠিক।
শুধুমাত্র 5 প্রাইম টেমপ্লেট। আচ্ছা আচ্ছা, এই 2 নম্বর অপশানটা কিন্তু গোলমাল আছে। এটা রেপ্লিকেশনের সময়, ডিএনএ রেপ্লিকেশনের সময় দুটো তন্ত্রীর সামনেই হয়, এটা একটা তন্ত্রী বলছে। তাহলে কি হবে? 1 3 4 5, 1 3 4 5, তাহলে কি হবে কোনটা? অপশন বি, 1 3 4 5। এটা আমি খেয়াল করিনি যে এটা কিন্তু শুধু একটা বলেছে, এইটা কিন্তু ভুল। কেন? যখন এই যে দুটো স্ট্র্যান্ড আছে, এর সামনেও তৈরি হবে, এর সামনেও তৈরি হবে। হ্যাঁ, কিভাবে তৈরি হবে? একটাতে কন্টিনিউয়াস আর একটাতে ডিসকন্টিনিউয়াস, যার জন্য ওকাজাকি খণ্ডক থাকবে, কিন্তু হবে দুটোর সামনে। বেশ, এবার 25 নম্বর প্রশ্ন। মেন্ডেলের সূত্র অনুযায়ী গ্যামেট গঠনকালে কোনো নির্দিষ্ট জিনের অ্যালিল দুটি একে অপরের থেকে পৃথক হয়ে যায়। হ্যাঁ, এটাই পৃথকভবন সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় পরস্পর মিশে গিয়ে, না মিশে যায় না, দ্বিতীয়টা স্বাধীন সঞ্চালন সূত্র। তাহলে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। তাহলে অপশন সি, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। ফাউন্ডার এফেক্ট, এক বা একাধিক সদস্য মাতৃ পপুলেশন থেকে পৃথক হয়ে ভিন্ন অঞ্চলে নতুন পপুলেশন গঠন করে এবং এর ফলে সৃষ্টি হওয়া নতুন পপুলেশনে জীবেরা প্রাকৃতিক নির্বাচনের যোগ্যতা প্রদর্শন, হ্যাঁ তাদের কিন্তু প্রাকৃতিক নির্বাচনের যোগ্যতা প্রদর্শনে সমর্থ হয় বলছে। আচ্ছা, অসমর্থ হবে। ফাউন্ডার এফেক্ট বা এক বা একাধিক পপুলেশনে নির্বাচিত যোগ্যতা প্রদর্শনে সমর্থ হয় না। তাহলে যখন ফাউন্ডার এফেক্ট ঘটছে, তাহলে কিছু জীব যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই অল্প জীবের মধ্যে কি দেখা যাচ্ছে? তাদের প্রজনন দেখা যাবে। এরপর কি হবে? যে হোমোজাইগাস কন্ডিশন বেশি দেখা যাবে, আর হোমোজাইগাস কন্ডিশনে কিন্তু বিভিন্ন প্রচ্ছন্ন যে রোগগুলো সেগুলো প্রকাশ পায়। তো সেই কারণে তারা কিন্তু প্রাকৃতিক নির্বাচনে তারা কিন্তু যোগ্যতা প্রদর্শনে সমর্থ হবে না, কিন্তু এখানে হয় বলা আছে, এটা ভুল। বাটলনেক এফেক্ট একটি পপুলেশন বিষয়ক ঘটনা যা একটি পপুলেশনের আয়তনে আকস্মিক হ্রাস পাওয়ার মাধ্যমে ঘটে। হ্যাঁ, বাটলনেক এফেক্ট এটা একটা আকস্মিক ফলে জিনগত বিভিন্নতা হ্রাস পায়, একদম ঠিক। তাহলে অপশন এ হচ্ছে ভুল, মানে বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। অপশন ডি, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। বেশিরভাগ জীবের ক্ষেত্রে ডিএনএ এর তুলনায় ডিএনএ আরএনএ এর তুলনায় অধিক উত্তম জিনগত বস্তু হিসাবে বিবেচিত হয়। হ্যাঁ, কারণ আরএনএতে ইউরাসিল থাকে, যেখানে কিন্তু CH3 গ্রুপ থাকে না, আর ডিএনএতে কিন্তু থাকে। তো তাই কারণে ডিএনএটা বেশি স্টেবল, এটা একদম ঠিক। আর ডিএনএতে উপস্থিত 2 প্রাইম ওএইচ, 2 প্রাইমে ডিএনএর ওএইচ থাকেই না, 2 প্রাইমে শুধু এইচ থাকে, এই জন্যে ডিঅক্সিরাইবোজ। তাহলে এখানে এটা তো ভুল পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে কি হবে এখানে? অ্যাসারশন ঠিক কিন্তু রিজন ভুল। অ্যাসারশন সঠিক কিন্তু রিজন ভুল। এরকমই একটা প্রশ্ন দেখছিলাম, এর পরেরটা আবার বলা হচ্ছে অ্যাসারশন ভুল কিন্তু রিজন সঠিক। কোন একটা প্রশ্নে এই অপশনটাই ছিল না। হ্যাঁ, এই 12 নম্বর। তার মানে বোঝাই যাচ্ছে যে এরকম প্রশ্নগুলোতে লাস্ট যেটা হয় অপশন, এই যে এ আর ওয়াই ভুল, এটার জায়গায় এখানে হওয়া উচিত ছিল যে এ ভুল। কোন প্রশ্নে দেখছিলাম? তাহলে তো এটা সঠিকই ছিল। যাই হোক, এখানে কোনো একটা প্রশ্নে ছিল, আর খুঁজে পেলাম না। বেশ, এখন যেটা বললাম ওটা সঠিকই আছে দেখলাম। বেশ, তাহলে এবার 28 নম্বর প্রশ্ন। নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি এ এবং অন্যটির কারণ আর। আচ্ছা বেশ, এবার এখানে কি বলছে? যে পপুলেশন আয়তনে বড় হলে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনের মান বেশি হয়। পপুলেশন একটা আয়তনে বড়, তার অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মান বেশি হয়। হ্যাঁ, আর কি বলবো? একটি ক্ষুদ্র পপুলেশনে জেনেটিক ড্রিফটের ফল অধিক দৃশ্যমান হয়। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা কোনটা বলবো? দ্বিতীয়টা সঠিক। যেটা পপুলেশন যদি ক্ষুদ্র হয়, তাহলে সেখানে জেনেটিক ড্রিফটের পরিবর্তনটা আমরা বেশি দেখতে পাবো, কিন্তু পপুলেশন বড় হলে যে অল্প পরিবর্তন চোখে পড়বে না। তাহলে এটা, তাহলে পপুলেশন বড় হলে কিন্তু ফ্রিকোয়েন্সির পরিবর্তনটা দৃশ্যমান হবে না, কিন্তু পপুলেশন ছোট হলে দৃশ্যমান হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু রিজনটা ঠিক কিন্তু অ্যাসারশনটা ভুল। তাহলে এই যে আবারও ডি, অ্যাসারশন ভুল কিন্তু রিজন সঠিক। বেশ, আগেরটা উল্টো ছিল। বেশ, এরপরে
প্রদর্শিত চিত্রটি নিম্নলিখিত কোন বিকল্পটির জন্য প্রযোজ্য? সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইলকেটোনুরিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। হ্যাঁ, এবার এখানে কি দেখাচ্ছে যে মাতা থেকে পুত্রের মধ্যে গেছে, পিতা থেকে কন্যা, তাহলে কি ক্রিস ক্রস। আর ক্রিস ক্রস যদি হয় তাহলে সেটা কি হয়, সেক্স ক্রোমোজোমাল যে রোগগুলো আছে। তাহলে সিকেল সেল অ্যানিমিয়া এটা তো সেক্স ক্রোমোজোমাল নয়, ফিনাইলকেটোনুরিয়াও নয়, আর থ্যালাসেমিয়াও নয়। বেশ, ফিনাইলকেটোনুরিয়া 12-র জন্য হয়, সিকেল সেল 11-র জন্য হয়, থ্যালাসেমিয়া 11 এবং 16-র জন্য হয়। তাহলে এগুলো সব অটোজমের জন্য। তাহলে উত্তর কি হবে, হিমোফিলিয়া। তাহলে অপশন ডি, হিমোফিলিয়া। ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতির ধাপগুলি পড়তে হবে এবং সজ্জাক্রম। দুটি ডিএনএ সংশ্লেষ, দুটি নতুন অপত্য এবং শেষে হবে ডিএনএ পলিমারেজ ক্রিয়া। এই তো, তাহলে 5 হেলিকেজ ও গাইরেজের উৎসেচকের ক্রিয়া, এইটা হচ্ছে ফার্স্ট, এটা 1 নম্বর। 2 নম্বর এসএসবি প্রোটিনের ক্রিয়া। 3 নম্বর, এবার প্যাচ খুলে যাবে। 4 নম্বর পলিমারেজ ক্রিয়া করবে, আর 5 নম্বর নতুন অপত্য হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, প্রথম হচ্ছে তার মানে 5, 5-এর পর 2 কি আসছি, 2 হচ্ছে 4, তারপরে 3 কোথায় আসছি, 3 হচ্ছে 3-এ। বেশ, তারপরে 4টা কোথায় হচ্ছে 2, আর তারপরে 1, তার মানে 5 4 3 2 1। হ্যাঁ, একদম উল্টে লেখা আছে। হ্যাঁ, 5 4 3 2 1, 5 4 3 2 1, তাহলে অপশন ডি। আর একবার মিলিয়ে নিই, 5 হচ্ছে এটা, 4 3 2, হ্যাঁ একদম ঠিক আছে। বেশ, অশোকের বাবা সন্ধ্যার সময় সাইকেল নিয়ে বাজার করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্যাক্সি এসে তাকে ধাক্কা দেয়, ফলস্বরূপ তিনি সাইকেল থেকে পড়ে যান এবং পা কেটে যায়। খুব বেশি কেটে না গেলেও সেই ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। আশেপাশের লোকজন রক্ত বন্ধ হওয়ার চেষ্টা করলেও তা বন্ধ না হয়, তারা অশোকের বাবাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যান। এবার এখানে বলছে অশোকের বাবার রক্ত বন্ধ না হওয়ার একটি কারণ হতে পারে তিনি কোন রোগে আক্রান্ত। তাহলে অবশ্যই আমরা জানি কি, এটা হিমোফিলিয়াতে কি হয়, যে রক্তক্ষরণ কিন্তু বন্ধ হয় না। বেশ, তাহলে হিমোফিলিয়া এ বি সি 3টে হয়, কিন্তু এ হচ্ছে হিমোফিলিয়া, এটা 8 নম্বর ফ্যাক্টরের জন্য, এটা 9 নম্বর ফ্যাক্টরের জন্য, এটা 11 নম্বর। 8 নম্বর ফ্যাক্টরটিকে বলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, 9 নম্বর প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, আর 11 নম্বর হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। বেশ, তাহলে এখানে কি হবে, হিমোফিলিয়া। তাহলে এখানে উত্তর অপশন বি, হিমোফিলিয়া। বেশ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক্স ক্রোমোজোম বাহিত লিঙ্গ সংযোজিত বংশগত রোগ? এখানে অপশন এ হিমোফিলিয়া, অপশন বি বর্ণান্ধতা, দুটোই। তাহলে এখানে এ বি উভয়ই, তাহলে দুটোই কিন্তু এখানে লিঙ্গ সংযোজিত। কোন রোগকে রাজকীয় রোগ বলে? তাহলে রাজকীয় রোগ কাকে বলে, হিমোফিলিয়া বি কে, যেটাকে ক্রিসমাস হিমোফিলিয়াও বলে। কারণ রানী ভিক্টোরিয়া হিমোফিলিয়া বি এর বাহক ছিলেন, তো তার জন্য এটাকে রাজকীয় হিমোফিলিয়া বলে। ক্রিসমাস কেন বলে, কারণ এই যে 9 নম্বর ফ্যাক্টর পিটিসি, এটা প্রথম ক্রিসমাস নামক ব্যক্তির মধ্যে কিন্তু এটা প্রথম খুঁজে পাওয়া যায়নি, তো তাই জন্য এটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলে। আর ক্রিস ক্রস বংশানুসরণ পরিলক্ষিত, একটু আগেই দেখলাম, এই তো ক্রিস ক্রস বংশানুসরণ, এই যে মাতা থেকে পুত্রের মধ্যে, আর এই যে মাতা থেকে পুত্রের মধ্যে যাচ্ছে আর পিতা থেকে কন্যার মধ্যে যাচ্ছে, তাহলে এটাকে বলে ক্রিস ক্রস। এগুলো কোথায় দেখা যাবে, লিঙ্গ সংযোজিত যে রোগগুলো রয়েছে। তাহলে থ্যালাসেমিয়া, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, হিমোফিলিয়া, তাহলে উত্তর কী হবে, হিমোফিলিয়া। কারণ হিমোফিলিয়া এখানে লিঙ্গ নির্ধারিত, লিঙ্গ সংযোজিত। বেশ, এবার 35 নম্বর প্রশ্ন, সম্ভাব্য রোগটির বহিঃপ্রকাশ, মানে এখানে যে রোগটির কথা বলা হয়েছে অর্থাৎ হিমোফিলিয়া, হেমিজাইগাস কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? তাহলে এখানে হেমিজাইগাস মানে কি, যে একটা ক্রোমোজোমে থাকবে সেই জিনটা আর একটা ক্রোমোজোমে থাকবে না। তাহলে এরকম কি, এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমে থাকবে আর ওয়াই ক্রোমোজোমে থাকবে না, তাহলে কাদের ক্ষেত্রে, শুধুমাত্র পুরুষদের, যে কারণে এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগটা বেশি দেখা যায়। তাহলে উত্তর কী হবে, পুরুষদের ক্ষেত্রে। তাহলে এই ছিল 35টা প্রশ্ন। পরের দিন আমরা 8 নম্বর সেটটা আলোচনা করব। তো আজকের মতো ক্লাস আপাতত এখানেই শেষ।